আলাইকুম। শাইন কম্পিউটার কিন্ডারগার্টেন কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি তোমাদের জেরিন ম্যাম। এখন আমি তোমাদের বাংলা ক্লাস নিব। সবাই তোমাদের বাংলা বোর্ড বইটি বের করো। বাংলা বইয়ের গত ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম রাজা ও তার তিন কন্যা, এই গল্পটির সৃজনশীল সহ পড়িয়েছি। আজকে তোমাদেরকে পড়াবো হাটে যাব এই কবিতাটি এবং কবিতার অধ্যায় ভিত্তিক যে পড়াগুলো আছে এবং সৃজনশীল। তো তোমরা দেখো সবাই বাংলা বই 14 পৃষ্ঠা হাটে যাব কবিতাটি বের করো। দেখো একটি ছড়া, হাটে যাব, লিখেছেন আহসান হাবিব। হাটে যাব ঘাটে নিয়ে নাও, নি ঘাটা নায়ের মাঝি আমায় নিয়ে যাও। নিয়ে যাব কত করি দেবে, করি নেই করা নেই আর কিবা নেবে। সোনা মুখে সোনা হাসি তার কিছু দিও, হাসিটুকু নিও আর খুশিটুকু নিও। এই হচ্ছে তোমাদের ছড়া। এই ছড়াটির মধ্যে একটি ছোট শিশু, সে হাটে যেতে চাচ্ছে, তো ঘাটে কোনো নৌকা নেই। সে মাঝিকে অনুরোধ করছে তাকে যেন হাটে নিয়ে যাওয়া হয়। তো তখন মাঝি জানতে চেয়েছে যে নদী পার করে দেওয়ার বিনিময়ে তাকে কত করি দেবে। তখন ছেলেটি বলেছে যে করি নেই, তার কাছে করা নেই, অর্থাৎ টাকা পয়সা নেই। সে কিসের বিনিময়ে যাবে হাটে? তখন বলেছে যে সোনামুখে, মাঝি বলেছে যে তোমার সোনামুখে সোনা হাসি তার কিছু দিও। এই সোনামুখে সোনা হাসিটুকুর বিনিময়ে মাঝি ছেলেটিকে নদী পার করে দিতে রাজি হয়েছে। ঠিক আছে, এটি হচ্ছে তোমাদের কবিতার মূল ভাবটি। তারপর তোমরা সবাই অপর পৃষ্ঠায় যাও। 15 পৃষ্ঠা অনুশীলনীর পড়া 1 নম্বরে দেয়া আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি। এখানে তোমাদের দুইটা শব্দার্থ দেয়া আছে। নিঘাটা শব্দের অর্থ হচ্ছে যেখানে ঘাট নেই, করি নেই করা নেই, অর্থাৎ টাকা পয়সা নেই। 2 নম্বরে আছে ছড়াটি মুখে মুখে বলি। তোমরা এই ছড়াটি মুখে মুখে সুন্দর করে ছড়াটি আবৃত্তি করবে এবং খাতায় লিখবে। তারপর আছে আমার জানা আর একটি ছড়া বলি। তোমার জানা যদি এরকম মাঝি নদী নিয়ে কোনো কবিতা থাকে তাহলে তুমি কবিতাটি আবৃত্তি করবে। তারপর 4 নম্বর আছে ছবি দেখি। ছবিতে কে কি করছে তা মুখে মুখে বলেও 3টি বাক্যে লিখি। এখানে দেখো, এখানে একটি ছবি দেয়া আছে। ছবিতে কারা কি করছে? এই যে একটি মাঝি নৌকা চালাচ্ছে, তারপর এই যে অনেকে কি করছে, হাটে জিনিসপত্র কিনতে গিয়েছে, আবার বিক্রেতারা জিনিসপত্র বিক্রি করছে। এভাবে তোমরা গুছিয়ে 3টা বাক্য লিখবে। তো এখন আমি তোমাদেরকে এই হাটে যাব কবিতাটি থেকে তোমাদের সৃজনশীল পড়াবো। ঠিক আছে, তো সৃজনশীল পড়াবো তোমাদের কবিতা থেকে। বলেছিলাম যে 6-7টি বা 5-6টি লাইন দেয়া থাকবে। তো এই কবিতাটি হচ্ছে 6 লাইনের একটি কবিতা বা ছড়া। তো এইখানে 6টি লাইনে দেয়া আছে। হাটে যাব ঘাটে নিয়ে নাও, এই কবিতাটি 6 লাইন দেয়া আছে। তো প্রশ্ন একে তোমাদের শব্দার্থ আছে। শব্দার্থগুলো সবাই একটু খেয়াল করো বোর্ডে ভালো করে। মাঝি, করা, করি, সোনা, হাট, ঘাট, খুশি, নিঘাটা। তাহলে আমরা একটু শব্দার্থগুলো পড়ে নেই। সবাই একটু সাথে সাথে দেখো এবং পড়ো। মাঝি শব্দের অর্থ হচ্ছে নৌকা চালক, মাঝি নৌকা চালক। করা আংটা, করি শব্দের অর্থ টাকা পয়সা। সোনা শব্দের অর্থ স্বর্ণ। খুশি আনন্দ। হাট মানে হচ্ছে যেখানে জিনিসপত্র কেনা বেচা হয়, ক্রেতারা কিনতে যায় এবং বিক্রেতারা বিক্রি করে। হাট শব্দের অর্থ হচ্ছে জিনিসপত্র ক্রয় বিক্রয়ের স্থান। ঘাট নৌকা বা জাহাজ ভিড়ানোর স্থান, যেখানে নৌকা বা জাহাজ বা অন্যান্য যে যানবাহন আছে নদীপথে বা পানিপথে, ওই যানবাহনগুলো যেখানে ভিড়ানো হয় এটাকে বলে ঘাট। নৌকা বা জাহাজ ভিড়ানোর স্থান। নিঘাটা শব্দের অর্থ যেখানে ঘাট নেই। ঠিক আছে, তারপর তোমাদের প্রশ্ন 2 থাকবে, প্রশ্নের উত্তর লেখা। তো এখানে দেখো খেয়াল করে তোমাদের 3টা প্রশ্ন দেয়া আছে। সৃজনশীল অর্থই তোমাদের মানে গল্প থেকে থাকুক বা কবিতা থেকে থাকুক, তোমাদের গল্প থেকে একটি থাকবে এবং কবিতা থেকে একটি। তো তোমাদের প্রশ্নতে 2 নম্বরে বলবে প্রশ্ন উত্তর লেখার জন্য 3টি প্রশ্ন থাকবে, ক, খ এবং গ। তো এখানে দেখো কতে আছে নিঘাটা বলতে নিঘাটা বলতে কি বোঝানো হয়েছে? আমরা শব্দার্থে পড়েছি যেখানে ঘাট নেই। তার মানে নিঘাটা বলতে যেখানে ঘাট নেই এরূপ স্থানকে বোঝানো হয়েছে। সাধারণত মাঝিরা বিশেষ দরকারে এরূপ স্থানে
নৌকা ভিড়িয়ে থাকে। ঠিক আছে, তো তোমরা কিভাবে লিখবে? নিঘাটা বলতে কি বোঝানো হয়েছে? তোমরা লিখবে নিঘাটা বলতে যেখানে ঘাট নেই এরকম স্থানকে বোঝানো হয়েছে। সাধারণত বিশেষ প্রয়োজনে মাঝিরা এরকম স্থানে নৌকা ভিড়িয়ে থাকে। তারপর আছে খতে, খোকার ইচ্ছা কি? খোকার ইচ্ছে কি ছিল? খোকার ইচ্ছে ছিল সে হাটে যাবে। খোকা কিভাবে তার ইচ্ছা পূরণ করতে চায় তা 3টি বাক্যে বর্ণনা করো। খোকা হাটে যেতে চায়, হাটে যেতে হলে তার নদী পার হতে হবে। তো তার কাছে কোনো টাকা পয়সা ছিল না, তো সে তার যা কিছু দেওয়া সম্ভব তা দিয়ে সে নদী পার হতে চেয়েছে বা তার ইচ্ছাটি পূরণ করতে চেয়েছে। তারপর বলতে আছে মাঝি কেমন মানুষ? 4টি বাক্যে বুঝিয়ে লিখো। আমরা যখন কবিতাটি পড়েছি, কবিতাটি পড়ে আমরা এতটুকু বুঝতে পেরেছি যে মাঝি একজন খুব ভালো মনের বা সুন্দর মনের মানুষ। কারণ শিশুটি যখন নদী পার হতে চেয়েছে তার কাছে কোনো টাকা পয়সা বা কড়ি করা ছিল না, তো তখন মাঝি তাকে সোনামুখে সোনা হাসির বিনিময়ে নদী পার করতে রাজি হয়েছে। তাহলে বোঝা গেল যে মাঝি একজন সুন্দর মনের মানুষ। তাহলে তোমরা বুঝিয়ে কিভাবে লিখবে? যে ছেলেটি যখন নদী পার হতে চায়, সে হাটে যেতে চায়, তার কাছে কড়ি বা কড়া বা টাকা পয়সা ছিল না, তো সে মাঝিকে নদী পার করে দিতে অনুরোধ করলো। তো মাঝি জানতে চাইলো যে নদী পার করে দেওয়ার বিনিময়ে তাকে কত কড়ি বা কড়া দেয়া হবে। তখন ছেলেটি জানালো যে তার কাছে টাকা পয়সা নেই। তখন মাঝি ছেলেটিকে সোনামুখে সোনা হাসির বিনিময়ে নদী পার করে দিতে রাজি হয়। সে তো বোঝা যায় যে মাঝি একজন সুন্দর মনের মানুষ। ঠিক আছে, এভাবে তোমরা প্রশ্নগুলো গুছিয়ে লিখবে। তো আজকে তোমাদের পড়া হচ্ছে তোমরা হাটে যাব কবিতাটি সুন্দর করে মুখস্থ করে লিখবে। তারপর প্রশ্ন 1 এর যে শব্দার্থগুলো আছে শব্দার্থগুলো শিখে লিখবে এবং 2 এর প্রশ্ন 2 এর প্রশ্নগুলো। ঠিক আছে, তো আজকে তোমাদের পড়া এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখন তোমাদের 3য় শ্রেণীর প্রাথমিক গণিত বইটি পড়াবো। সবাই তোমরা এই বইটি বের করো। গত ক্লাসে আমরা 17, 18, 19 পৃষ্ঠার অঙ্ক করেছিলাম। আজকে আমরা 20 পৃষ্ঠার অঙ্ক করব। সবাই তোমরা তোমাদের বইয়ের 20 পৃষ্ঠা বের করো। দেখো, প্রথমেই আছে খালি জায়গা পূরণ করি। 8 নম্বরে কি আছে? খালি জায়গা পূরণ করি। তারপর দেখো একটি চিত্র দেওয়া আছে। এখানে আছে 0, তারপর আছে 100 এবং 100 আর 300 মাঝখানে একটি খালি ঘর দেওয়া আছে। 100 আর 300 মাঝখানে কত হবে? 200। আমরা এখানে 200 লিখব। তারপর দেখো 300 কিছু দূর পরে আরেকটি খালি ঘর দেওয়া আছে। এখানে কত হবে? 400। কারণ 0, 100, 200, 300, 400 এগুলো সমান মাপে যেহেতু খালি ঘর আছে, তাহলে এখানে কত হবে? 400। এবং এখানে যদি আমরা 400 লিখি, তারপরে ঠিক দূরত্বে কি হবে? 500। এখানে আমরা 500 লিখব। তারপর আছে 600। এটা 1 নম্বর কাজ ছিল। এখন 2 নম্বর কাজে আছে। দেখো 2300। 2300 এবং 2500 মাঝখানে একটি খালি ঘর আছে। এখানে হবে 2400। তারপর দেখো আছে 2600, 2700। তারপরে যেই ঘরটা আছে সেখানে কি হবে? 2800 এবং পরে আরেকটি খালি ঘর আছে, এখানে হবে 2900। এটা তোমরা নিজেরাই বাসায় করে নিতে পারবে। এটা তোমাদের কোনো কাজ নেই, এটা তোমরা বইয়ের উপরে খালি ঘরগুলো পূরণ করে দিবে। এখন দেখো তোমাদের 9 নম্বরের কাজ হচ্ছে সংখ্যাটি কত। 9 নম্বরে কি আছে? সংখ্যাটি কত। সবগুলো প্রশ্নের একটাই প্রশ্ন, সংখ্যাটি কত। দেখো এখানে 1 নম্বরে আছে একটি সংখ্যা 7599 থেকে 1 বেশি। 7599 থেকে কত বেশি? 1 বেশি। দেখো আমি বোর্ডে লিখেছি যে 1 নম্বরে একটি সংখ্যা 7599 থেকে 1 বেশি। আমরা জানি 1 যদি বেশি হয় তাহলে আমরা কি করব? 1 যোগ করব। যদি 1 কম হয় তাহলে কি? বিয়োগ করব। এবং যদি 10 বেশি বা 10 কম বা 100 বেশি 100 কম হয় তাহলে আমরা কি? বেশি হলে যোগ করব, কম হলে বিয়োগ করব। তাহলে এটা আমরা কিভাবে করব? একটি সংখ্যা 7599 থেকে 1 বেশি, মানে 7599 এর সাথে আমরা কি? 1 যোগ করব। দেখো আমরা কিভাবে করব? আমরা প্রথমে একটি ব্র্যাকেট দিব, 7599
99 যোগ লিখবো কত, এক বেশি, তাহলে আমরা এক যোগ করব, বেশি হলে কি করব, যোগ করব। তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করব। এখন দেখো 7599 সাথে কত যোগ করব, এক। এটা আমরা এখানে রাফ হিসেবে করে ফেলি। 7599 যোগ 1। এখন যদি আমরা 7599 সাথে 1 যোগ করি তাহলে কি হবে, দেখো 9 আর 1 হবে 10, 9 আর 1 কত হবে, 10। 10 এর আমরা শূন্য লিখব, হাতে থাকবে 1। এই একটা আসবে পরের সংখ্যার সাথে, এখানে আছে 9, এখানে মনে মনে কি ধরতে হবে, ওই একটা ধরতে হবে, তাহলে কত হবে, 9 আর 1 10। 10 এর আবার আমরা কি আনবো, শূন্য আনবো, এবং আবারও হাতে 1 থাকবে। এখন এই যে হাতের 1 আছে, এখানে আছে 5, 5 আর 1 কি হবে, 6, 5 আর 1 কি হবে, 6। আর এখানে শুধু 7 আছে, আমরা 7ই লিখবো, তাহলে কত হলো, 7600, 7600। তাহলে আমরা এখানে উত্তরে কি লিখবো, 7600, উত্তর হবে 7600। তাহলে এক বেশি সংখ্যাটি কত, 7599 যোগ 1 সমান সমান 7600। আমরা রাফটা মুছে ফেলবো। এটা তোমরা খাতার অন্য একটা আলাদা পৃষ্ঠায় করে নিবে। তারপর দেখো আছে 2 নম্বরে, একটি সংখ্যা 3000 থেকে 1 কম, মানে 3000 থেকে 1 আমাদের বিয়োগ করতে হবে। বেশি হলে আমরা যোগ করি যেমন, তাহলে কম হলে আমরা কি করি, বিয়োগ করি। তাহলে আমরা 3000 থেকে 1 বিয়োগ করব, 3000 বিয়োগ 1। এখন আমরা 3000 থেকে 1 বিয়োগ করব। বিয়োগ আমরা কিভাবে করি, উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বাদ দিব। উপরে আছে 0, 0 যদি থাকে আর নিচে যদি বড় সংখ্যা থাকে, মানে উপরে যে কোনো ছোট সংখ্যা, নিচের সংখ্যা যদি বড় হয়, তাহলে উপরের সংখ্যার সাথে আমাদের কি ধরতে হবে, 1 ধরতে হবে। এখানে আছে 0, 0 আগে যদি আমরা একটা 1 ধরি তাহলে হবে 10। 10 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে কত হবে, 9। 10 থেকে 1 বাদ দিলে কত হবে, 9। আমরা লিখলাম 9। এখন এই যে আমরা এখানে একটি 1 বাড়তি ধরেছিলাম, এই একটা কি নিচে চলে আসবে, এখানে যদি আসে তাহলে আবার আছে উপরে 0, 0 মানে কত, 10। শূন্যের আগে একটা 1 ধরে আমাদের 10 বানিয়ে নিতে হবে। 10 বানানোর পরে এখানে আছে 1, সেই একটা কি আমরা বাদ দিব। কিভাবে বাদ দিব, 10 থেকে 1 বাদ দিলে কত হবে, 9। লিখলাম 9। তারপর দেখো এখানে যে আমরা আবারও 1 ধরেছিলাম, সেই একটা কোথায় আসবে, এখানে আসবে। তাহলে এখানে 1, উপরে আছে 0, তাহলে উপরের সংখ্যা আবারও ছোট, তাহলে উপরের সংখ্যার সাথে আমরা কি ধরবো, 1 ধরবো। 1 মানে 10। 10 থেকে যদি আমরা আবার 1 বাদ দিই তাহলে কত হবে, 9। আমরা আবার লিখলাম 9। এখন এই একটা কি আবার এখানে আসবে, এখানে আসলে এখানে হবে 1, উপরে হবে 3। 3 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে কত হবে, 2। 3 থেকে 1 বাদ দিলে কত হবে, 2। তাহলে কত বের হলো, 2999। 2999 আমরা এখানে লিখব 2999। উত্তরের ঘরেও আমরা 2999 লিখব। উত্তর যদি আমরা না লিখি তাহলে আমাদের নম্বর কাটা যাবে। উত্তর আমরা অবশ্যই লিখব এবং গ্রাফটা আমরা কি মুছে দিলাম। এখন দেখো আমরা দুইটা অঙ্ক করলাম। 7599 থেকে 1 বেশি বলে 7599 সাথে 1 যোগ করলাম, হলো 7600। 3000 থেকে 1 কম মানে 3000 থেকে 1 বিয়োগ দিলাম, বের হলো 2999। এখন দেখো 3 নম্বরে আছে একটি সংখ্যা 4990 থেকে 10 বেশি। একটি সংখ্যা কত থেকে 10 বেশি, 4990 থেকে 10 বেশি। তাহলে দেখো আমরা যদি এটা মুছে ফেলি, 4990 থেকে 4990 থেকে কত বেশি, 10 বেশি। আমরা এখানে লিখব 10 বেশি। এখন এটার সাথে আমরা কি করব, 10 যোগ করব। 4990 যোগ 10। এখন যদি আমরা 10 যোগ করি, আমরা রাফ করে নিব। দেখো 4990 যোগ 10, 0 আর 0 যোগ করলে কত হবে, 0। 9 আর 1 কত হবে, 10। আমরা 10 এর কি লিখব,
শূন্য লিখবো, এখানে 10 আছে, 10 থেকে আমরা শূন্য লিখবো, 1 থাকবে হাতের। দেখো এখানে আছে 9 আর হাতের 1 যদি আমরা যোগ করি 9 আর 1 হবে 10, 9 আর 1 কত হবে 10, 10 এর আমরা কি লিখবো শূন্য লিখবো এবং হাতের থাকবে আরো 1, এই 4 আর 1 যোগ করলে হবে 5, এখানে কত হবে 5, তাহলে কত বের হলো 4990 এর সাথে 10 যোগ করলে হবে 5000, আমরা এখানে লিখবো 5000, উত্তরের ঘরেও আমরা কি লিখবো 5000। তাহলে দেখো আমাদের 3 নম্বর অঙ্ক কমপ্লিট। এখন আমরা 4 নম্বর করব। 4 নম্বরে কি আছে, একটি সংখ্যা 10000 থেকে 10 কম, একটি সংখ্যা 10000 থেকে 10 কম না, আমরা লিখব একটি সংখ্যা 10000 থেকে কত কম 10 কম। তাহলে আমরা কি করব, 4990 থেকে 10 বেশি বলে আমরা 10 যোগ করলাম, তাহলে 10000 থেকে 10 কম হলে কি আমরা 10 বিয়োগ করব, আমরা লিখব 10000 বিয়োগ 10। দশ হাজার থেকে যদি 10 বিয়োগ করি তাহলে কত হবে, এখানে আছে শূন্য, এখানেও আছে শূন্য, শূন্য থেকে শূন্য বাদ গেলে হবে শূন্য, এখানে আছে 10, এখানে আছে শূন্য, শূন্য মানে শূন্যের আগে কি 1 ধরতে হবে, 1 ধরে 10 বানাতে হবে, 10 বানালে নিচের 1 বাদ দিই যদি তাহলে কত হবে 9, এখানে কত হবে 9। তারপর দেখো এখানে যে আমরা 10 ধরলাম, হাতের 1 ধরলাম, এই একটা কোথায় আসবে এখানে, এখানে আসলে কত হবে 1, আর উপরে আছে শূন্য, শূন্যর সাথে আমরা আবারও 1 ধরবো হবে 10, 10 থেকে যদি আমরা 1 বাদ দিই হবে 9। এখন এখানে আমরা যেহেতু আবারও 1 ধরেছিলাম সেই একটা কি আবারও নিচে আসবে, তাহলে এখানে আছে শূন্য, শূন্য মানে 10, শূন্যের আগে একটা 1 বসিয়ে আমরা 10 লিখবো, 10 থেকে যদি 1 বাদ দিই তাহলে আবারও হবে 9, কত হবে 9। এখন এখানে আছে, এখানে আমরা 1 ধরেছিলাম, এই একটা আসবে এখানে, এখানে যদি আসে তাহলে উপরেও আছে 1 নিচেও আছে 1 থেকে 1 বাদ গেলে হবে শূন্য, বামে শূন্য বসে না তাই আমরা বামে শূন্য লিখব না, তাহলে কত বের হলো 9990, উত্তর হবে 9990, আমরা উত্তরের ঘরেও লিখব 9990। দেখো আমরা এখানে 4টি অঙ্ক করলাম, এখন 5 নম্বরে আছে 1000 থেকে 800 এর পার্থক্য কত, 1000 থেকে 800 এর পার্থক্য কত, আমরা যদি পার্থক্য পাই তাহলে কি করব 1000 থেকে 800 বিয়োগ করব, তাহলে আমরা এখানে 1000 বিয়োগ 800 লিখব, 1000 থেকে যদি আমরা 800 বিয়োগ করি তাহলে কি হবে, শূন্য থেকে শূন্য বাদ গেলে শূন্য, শূন্য থেকে শূন্য বাদ গেলে শূন্য, এখানে আছে শূন্য, শূন্য থেকে 8 বাদ গেলে তার মানে আমাদের 1 ধরতে হবে, 1 ধরলে হবে 10, 10 থেকে 8 বাদ গেলে হবে 2। তারপর দেখো এখানে আমরা যেহেতু 10 ধরলাম মানে 1 ধরলাম, তাহলে 1 আসবে এখানে, 1 আসলে উপরে আছে 1, 1 থেকে 1 বাদ দিলে শূন্য, বামে শূন্য বসে না, তাহলে কত বের হলো 200, আমরা এখানে লিখব 200, উত্তর কত 200। এখন দেখো আমাদের 10 নম্বর, 10 নম্বর আছে খালি ঘরে বড় প্রতীক বা ছোট প্রতীক বসিয়ে বড় ও বা ছোট তুলনা করি। এখানে দেখো কিছু অঙ্ক দেওয়া আছে ছোট এবং বড়, ছোট থেকে বড় আমাদের কি প্রতীক বসাতে হবে। দেখো এখানে আমি লিখেছি 456 থেকে 465 কি ছোট না বড়, এখানে আমরা ছোট প্রতীক বড় প্রতীক ব্যবহার করব, এটা যেহেতু ছোট তাহলে আমরা এখানে ছোট প্রতীক ব্যবহার করব। ছোট প্রতীক কিভাবে দিতে হয়, উল্টো দিকে, মানে 456 থেকে 465 বড়, তাই তীরটা কোন দিকে আছে 465 দিকে, এভাবে আমরা লিখব। এখন দেখো এখানে আছে 2 নম্বরে 800 799, 800 কি 799 থেকে বড় না ছোট, যেহেতু 800 বড় তাহলে আমরা কি বড় প্রতীক ব্যবহার করব। বড় প্রতীক কি থাকে এই দিকে ঘোরানো থাকে, মানে বড় সংখ্যাটির দিকে। তারপর দেখো 3 নম্বরে আছে 6391, এখানে আছে 5389,
এখানে আছে 6000, এখানে আছে 5000। 6000 বড় না 5000 বড়? 6000 বড়, তাহলে আমরা বড় প্রতীক দিব। দেখো এখানে আছে 5899, এখানে আছে 6000। 5000 থেকে 6000 বড়, তাই আমরা এখানে ছোট প্রতীক দিব। মানে 6000 থেকে 5899 কি ছোট, তাহলে আমরা ছোট প্রতীক দিব। এখানে দেখো আছে আমরা দুই সংখ্যার এতক্ষণ করলাম, এখন আছে তিন সংখ্যার। তিন সংখ্যার মানে 3609, 3906 এবং কি 3960। 3600, 3900 এই দুইটার মধ্যে কোনটা বড় দেখো তো? 3600 থেকে 3900 কি বড়, তাহলে আমরা এখানে ছোট প্রতীক দিব, কারণ 3609 হচ্ছে কি ছোট, এটার থেকে ওইটা বড়, তাহলে আমরা ওই দিকে তীরটা ঘুরিয়ে দেব বা চিহ্নটা ঘুরিয়ে দেব। এখন দেখো 3906 থেকে 3960 কি বড় না ছোট? 3960 বড় এবং 3906 ছোট, তাহলে আমরা ছোট প্রতীক দিব। এখানে দেখো আছে 2532, 2352। 2352 থেকে 2500, 300 থেকে 500 কি বড়, তাহলে আমরা এখানে বড় প্রতীক দিব। এবং 2352, 2235, 2200 থেকে 2300 কি বড়, মানে 352 বড়, তাহলে আমরা এখানে বড় প্রতীক দিব। এভাবে দেখো আমাদের সর্বশেষ নাম্বারে হচ্ছে 7999। 7999, এখানে আছে 8999। 7999 কি 8999 থেকে ছোট, তাহলে আমরা ছোট প্রতীক দিব। এখানে আছে 8999, এখানে আছে 9999। 8999 কি 9999 থেকে ছোট, তাহলে আমরা ছোট প্রতীক দিলাম। এভাবে কি আমরা সবগুলো লিখে ফেলবো। আজকের পর আমাদের এই পর্যন্তই। দেখো সবাই 20 পৃষ্ঠা পর্যন্ত ছিল আমাদের প্রথম অধ্যায় সংখ্যা। আজকে আমরা সংখ্যা অধ্যায় শেষ করলাম। আগামী ক্লাসে আমরা নতুন কিছু করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং এসডব্লিউ গুলো সুন্দর করে লিখবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমাদেরকে আজকে আমি ইংলিশ পড়াবো। সবাই তোমাদের ইংলিশ বোর্ড বইটি বের করো। বোর্ড বইয়ের পেজ 14 বের করো সবাই। ইউনিট 7 আজকে আমি তোমাদেরকে পড়াবো কমান্ডস অ্যান্ড ইনস্ট্রাকশনস, অর্থাৎ আদেশ এবং নির্দেশনা। কমান্ড শব্দের অর্থ হচ্ছে আদেশ, এন্ড এবং ইনস্ট্রাকশন শব্দের অর্থ হচ্ছে নির্দেশনা, আদেশ এবং নির্দেশনা। তো অ্যাক্টিভিটি এতে আছে লিসেন এন্ড সে। এটি তোমরা অবশ্যই ভালো করে অর্থটা করবে। লিসেন অর্থ শোনা, এন্ড এবং সে বলা। লিসেন এন্ড সে অর্থ হচ্ছে শোনো এবং বলো। তাহলে সবাই একটু দেখো, খেয়াল করে। এখানে আছে একজন মহিলা, একটি ছেলে। তো উনি ছেলেটিকে বলছে, ওর নাম হচ্ছে গালিব, স্ট্যান্ড আপ। গালিব, স্ট্যান্ড আপ অর্থ হচ্ছে উঠে দাঁড়াও। গালিব, তাহলে তোমাদেরকে আমি বলি, তোমরা যখন ইংলিশগুলো পড়বে তখন অবশ্যই ইংলিশে বাংলাটা ভালো করে পড়বে। তো স্ট্যান্ড আপ গালিব, এটা অর্থ হচ্ছে উঠে দাঁড়াও গালিব, বা গালিব উঠে দাঁড়াও, একই কথা তোমরা যেভাবে লিখো। ঠিক আছে। তারপর দেখো আছে ডোন্ট স্ট্যান্ড আপ, অর্থ কি উঠো না। সাইদ, সাইদকে বলছে উঠো না সাইদ। সাইদ উঠো না। ঠিক আছে, এটা বাংলা হবে সাইদ উঠো না। তারপরে আছে দেখো অপর পেজে, পেজ 15 আছে ব্যাট অর্থ বিছানা, শাওয়ার অর্থ ঝর্ণা, ইউনিফর্ম পোশাক বা নির্দিষ্ট পোশাক, ব্রেকফাস্ট সকালের খাবার। এগুলো তোমরা অবশ্যই জানো এবং ওয়ার্ড মিনিং গুলো ভালো করে আবার একটু রিভিশন দিবে। তারপর আছে দেখো অ্যাক্টিভিটি বি তে লিসেন এন্ড সে, শুনো এবং বলো। পুট অন ইওর ইউনিফর্ম, পুট অন পরিধান করা, পুট অন অর্থ পরিধান করা। পুট অন ইওর ইউনিফর্ম, তোমার পোশাক পরিধান করো। টেক এ শাওয়ার, টেক করতে লোয়া বা নেওয়া, শাওয়ার তো ঝর্ণা। তো ঝর্ণা দ্বারা
করতে বলছে। টেক এ শাওয়ার, গোসল করো। ঠিক আছে, টেক এ শাওয়ার, গোসল করো। তারপর আছে গেট আউট অফ বেড। গেট আউট অর্থ শয্যা ত্যাগ করা বা জেগে ওঠা। গেট আউট অফ বেড অর্থ শয্যা ত্যাগ করো। ঠিক আছে, তারপর আছে ইট ইওর ব্রেকফাস্ট। ইট অর্থ হচ্ছে খাওয়া, ইওর তোমার, ব্রেকফাস্ট সকালের খাবার বা সকালের নাস্তা। তাহলে ইট ইওর ব্রেকফাস্ট হবে তোমার সকালের নাস্তা খাও বা খাবার খাও, তোমার সকালের নাস্তা খাও। ঠিক আছে, এভাবে তোমরা প্রত্যেকটা ইংলিশের ডু বেঙ্গলি করবে। এভাবে স্ট্যান্ড আপ গালিব, উঠে দাঁড়াও গালিব বা গালিব উঠে দাঁড়াও। ডোন্ট স্ট্যান্ড আপ সাইদ, সাইদ উঠো না। তারপর হচ্ছে পুট অন ইউর ইউনিফর্ম, তোমার পোশাক পরিধান করো। টেক এ শাওয়ার, গোসল করো। গেট আউট অফ বেড, শয্যা ত্যাগ করো। তারপর হচ্ছে ইট ইউর ব্রেকফাস্ট, তোমার সকালে নাস্তা খাও। তো যদি তোমাদের এভাবে ইংলিশ সেন্টেন্স আসে এবং ডু বেঙ্গলি করতে বলে, তাহলে তোমরা এভাবে ডু বেঙ্গলি করবে। এখন যদি আবার ডু ইংলিশ আসে, তাহলে আমরা কিভাবে করব? তোমরা যখন পড়বে ডু বেঙ্গলি এবং ডু ইংলিশ দুইটাই খুব ভালো করে পড়বে। তো এখন আমরা এগুলোকে ডু ইংলিশ করব। ঠিক আছে, তোমরা লেখার সময় এভাবে লিখতে পারো সহজভাবে। প্রথমে তোমরা কি করলে, ইংলিশগুলোর বাংলা ডু বেঙ্গলি করে নিলে, তারপর এর সাথে তোমরা ইংলিশগুলো লিখে নিলে। তাহলে উঠে দাঁড়াও গালিব, এটার ইংলিশ কি হবে? গালিব স্ট্যান্ড আপ বা স্ট্যান্ড আপ গালিব। স্ট্যান্ড আপ গালিব। যেহেতু গালিব একটি নাম, তাহলে এটি ফার্স্ট লেটারটা হবে ক্যাপিটাল লেটার। তারপর আছে সাইদ উঠো না, ডোন্ট স্ট্যান্ড আপ, ডোন্ট স্ট্যান্ড আপ সাইদ। ঠিক আছে, তারপর আছে তোমার পোশাক পরিধান করো। পরিধান করা ইংরেজি হচ্ছে পুট অন, পুট অন ইওর ইউনিফর্ম। তারপর হচ্ছে গোসল করো, টেক এ শাওয়ার, টেক এ শাওয়ার। তারপর হচ্ছে শয্যা ত্যাগ করো, গেট আউট অফ বেড। তোমার সকালের নাস্তা খাও, ইট ইওর ব্রেকফাস্ট। ঠিক আছে, এভাবে তোমরা ডু বেঙ্গলি এবং ডু ইংলিশ গুলো অবশ্যই সুন্দর করে লিখবে। তারপর অপর পেজে দেখো আছে নাম্বারস দেয়া আছে 11 থেকে 20 পর্যন্ত। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এই নাম্বারস গুলো তোমরা কি করবে? বানান সহ লিখবে। তারপর অ্যাক্টিভিটি বিতে আছে রাইট দ্য মিসিং নাম্বারস, অর্থাৎ যে সংখ্যাটা এখানে নেই সেই সংখ্যাটা তোমরা এখানে লিখবে। 13 এর পরে কত হবে? 14। তারপর দেয়া আছে 15, 15 এর পরে হবে 16। তারপর 17 দেওয়া আছে। তারপর এখানে আছে দেখো 20, তো এখানে আবার আছে 80। তাহলে এটা হচ্ছে তোমার সামনের দিকে গেছে, এটা পিছন থেকে আসবে। তাহলে 20 তারপর 80, এখানে একটা গ্যাপের পর একটা সংখ্যার পরে, তাহলে 18 এর পরে হবে 16, 16 এর পরে হবে 14, অর্থাৎ একটা সংখ্যা পরে পরে জোড় সংখ্যাগুলো। তারপর এখানে আছে দেখো 11, একটা ফাঁকা জায়গা, তারপর 15। তাহলে এখানে কি হবে? এখানে এভাবে একটা সংখ্যা পরবর্তী সংখ্যা হবে 11, তারপর হবে 13, তারপর 15। তাহলে 15 এর পরে আবার 16 বাদ দিয়ে পরে হবে 17, আর এখানে 19 দেয়া আছে। এভাবে তোমরা এই সংখ্যাগুলো অর্থাৎ নাম্বারসগুলো ফিল আপ করে নেবে। তারপর দেখো পেজ 17 এ কি আছে? কার্সিভ স্মল লেটার্স, মানে ছোট হাতের ছোট টানা হাতের বর্ণগুলো দেয়া আছে আই জে কে এল। ঠিক আছে, এখানে দেখো অ্যাক্টিভিটি সিতে আছে লুক এন্ড সে, দেখো এবং বলো, ট্রেস চিহ্ন দাও, রাইট দ্য মিসিং লেটার্স, অর্থাৎ যে বর্ণটি এখানে নেই বর্ণটি লিখতে বলছে। এখানে আছে ইগলো বরফের গড়, জার বয়ম বা কলস, কাইট ঘুড়ি, লায়ন সিংহ। তাহলে এখানে ইগলো, এখানে দুইটা ও ডাবল ও দেয়া আছে। এখানে কোন লেটার্স গুলো নেই? আই জি এল
নেই, তাহলে তোমরা এখানে লিখবে আই জি এল আর ডাবল ও এখানে আছে। তাহলে যার শুধু আর দেওয়া আছে, তোমরা কি লিখবে জে এ আর যার। তারপর আছে কাইট, এখানে শুধু টি দেওয়া আছে, সবাই একটু খেয়াল করো, কাইট শুধু টি দেওয়া আছে, তাহলে কাইট বানানটা কি হবে, আগে হবে কে আই আর টি এর পরে হবে ই, কাইট। তারপর আছে লায়ন, ঠিক আছে, ও এন দেওয়া আছে, তোমাদের লিখতে হবে এল আই, তাহলে মিলে হবে লায়ন, ঠিক আছে। এভাবে তোমরা মিসিং লেটারস গুলো লিখবে। তো তোমাদের বোর্ড বইয়ের পড়াই এতটুকু পর্যন্তই। তারপর তোমরা তোমাদের স্কয়ার গাইডটি বের করো। স্কয়ার গাইডের 14 পৃষ্ঠা দেখো আছে, 1 থেকে 3 পর্যন্ত যে পড়াগুলো আছে এগুলো আমি তোমাদেরকে পড়াবো। এখানে কলাম এ এবং কলাম বি, তোমাদের মিনিংস বুঝে কলাম এ এর সাথে কলাম বি এর অপশনস গুলো মিল করতে হবে, অর্থাৎ ম্যাচ করতে হবে। এখানে দেখো আছে নিউ, তাহলে নিউ এর সাথে কোনটা মিলবে, নিউ অর্থ নতুন, লিভ পাস করা, নিয়ার নিকটে, ইনভাইট অর্থ দাওয়াত করা বা কাউকে আমন্ত্রণ করা। এখানে কলাম বি তে আছে ক্লোজ টু সামথিং, মানে কোনো কিছুর খুব কাছাকাছি। তারপর আছে টু আস্ক ফর্মালি, অর্থাৎ ভদ্রতার সাথে কাউকে দাওয়াত করা বা কিছু বলা। তারপর আছে অফ রিসেন্ট অরিজিন, মানে খুব সাম্প্রতিক কিছু। তারপর আছে টু রিসাইড ইন অর এট এ প্লেস, অর্থাৎ মানে তোমার হচ্ছে কোনো একটা জায়গায় অবস্থান করা বা জীবন্ত থাকা, এরকম বুঝিয়েছে। তাহলে নিউ এর সাথে কোনটা মিলবে, নিউ অর্থ হচ্ছে নতুন, তাহলে নতুনের সাথে তোমাদের মিলবে টু রিসেন্ট অরিজিন। ঠিক আছে, তারপর আছে লিভ, লিভের সাথে মিলবে টু রিসাইড ইন or at a place, ঠিক আছে। তারপর আছে নিয়ার, ক্লোজ টু সামথিং, ক্লোজ টু সামথিং। তারপর আছে ইনভাইট, টু আস্ক ফর্মালি। ঠিক আছে, তাহলে তোমরা এইভাবে কলাম এ এবং কলাম বি এর পড়াগুলো লিখে নেবে। তারপর আছে দেখো কলাম আনসার টু দি কোশ্চেন নাম্বার 2 তে আছে দ্যাটস কিয়া, আমরা কোশ্চেন মার্ক তৈরি করব, দ্যাটস কিয়া, তাহলে আমরা কি লিখব, হোজ দ্যাট, হোজ দ্যাট প্রশ্নবোধক চিহ্ন। তারপর আছে শি ইজ এ নিউ স্টুডেন্ট, হোয়াট ইজ শি, হোয়াটস শি বা হোয়াট ইজ শি। তারপর আছে আই এম ফ্রম খুলনা, আমি খুলনা থেকে এসেছি, তুমি কোথা থেকে এসেছো, হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার আর ইউ ফ্রম, ঠিক আছে। তারপর দেখো আছে রিঅ্যারেঞ্জ, आंसर টু দি কোশ্চেন নাম্বার 3 তে আছে রিঅ্যারেঞ্জ, নিউ এ শি ইজ স্টুডেন্ট, তাহলে আমরা লিখব শি ইজ এ, এখানে দেখো এখানে ইজ না দিয়ে এটা সংক্ষিপ্ত আকারে দেয়া আছে, তাহলে আমরা ওইভাবে লিখব যেভাবে দেয়া থাকবে, ঠিক আছে। শি ইজ এ নিউ স্টুডেন্ট। তারপর আছে আই লিভ নিয়ার স্কুল দা ডন্ট, তাহলে যেহেতু আমি তোমাদেরকে বলেছি সাবজেক্টের পরে ডন্ট থাকলে ডন্টে চলে আসবে, তাহলে হবে আই ডোন্ট লিভ নিয়ার দা স্কুল। তারপর আছে আর ফ্রম ইউ আর, হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার আর ইউ ফ্রম। এরপর আছে টু ইউ হাউস লাইক কাম ওট টু মাই, তাহলে তোমরা কি লিখবে, would you like to come to my house, would you like to come to my house, ঠিক আছে, would you like to come to my house প্রশ্নবোধক চিহ্ন। তারপর from খুলনা I am, তাহলে তোমরা কি লিখবে, I am from খুলনা। ঠিক আছে, এইভাবে তোমরা সবগুলো পড়া সুন্দর করে শিখে তোমাদের এইচডব্লিউ খাতায় করে নেবে। তাহলে আজকে তোমাদের পড়া কি কি থাকছে তোমরা একটু পড়াটা লিখে নাও। ইংলিশ পড়া থাকছে বোর্ড বই পেজ 12 থেকে 17 পর্যন্ত। সব অর্থাৎ তোমাদের ডু বেঙ্গলি ডু ইংলিশ ওয়ার্ড মিনিং সব পড়তে হবে। ও গাইড
14 পৃষ্ঠার 1 থেকে 3 নং আমি তোমাদেরকে যে পড়াগুলো পড়িয়েছি এই সবগুলো পড়া তোমরা খাতায় লিখবে। ঠিক আছে, আজকে তাহলে তোমাদের পড়া এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখন তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটি পড়াবো। সবাই তোমরা এই বইটি বের করো। গত ক্লাসে আমি তোমাদের প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ এই অধ্যায়টি পড়ানো শুরু করেছিলাম এবং আমাদের কি এই অধ্যায়ে রিডিং পড়া শেষ এবং তোমাদের কিছু SW ছিল। আজকে আমরা এর উপরে সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্ন করব। সবাই তোমাদের বইয়ের 74 পৃষ্ঠা বের করো। দেখো এখানে আছে যাচাই করি নমুনা প্রশ্ন, অধ্যায় 1 প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, অল্প কথায় উত্তর দাও। কোথায় প্রাকৃতিক পরিবেশ দেখা যায়? তাহলে আমরা কি লিখব? আমাদের চারপাশে যে প্রকৃতি রয়েছে তাতে প্রাকৃতিক পরিবেশ দেখা যায়। প্রাকৃতিক পরিবেশ কোথায় দেখা যায়? আমাদের চারপাশে যে প্রকৃতি রয়েছে তাতে প্রাকৃতিক পরিবেশ দেখা যায়। যেমন নদী, নালা, গাছপালা, পশু পাখি, সূর্য, মাটি, পানি, বায়ু, এগুলো কি প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাহলে আমরা লিখব ইত্যাদি। যেমন নদী, নালা, গাছপালা, পশু পাখি, সূর্যের আলো, মাটি, পানি, বায়ু ইত্যাদি। 2 নম্বরে আছে সমাজ বলতে কি বোঝায়? একই এলাকায় বসবাসকারী সব মানুষ মিলেমিশে একসাথে থাকাকে সমাজ বলে। সমাজ কাকে বলে? একই এলাকায় বসবাসকারী সব মানুষ মিলেমিশে থাকাকে সমাজ বলে। সামাজিক পরিবেশের একটি উদাহরণ দাও। সামাজিক পরিবেশের একটি উদাহরণ কি? বিদ্যালয়। সামাজিক পরিবেশের একটি উদাহরণ কি? বিদ্যালয়। আমরা কেন যানবাহন ব্যবহার করি? আমরা এক স্থান থেকে অন্য স্থানে যেতে বা পণ্য পরিবহনের জন্য যানবাহন ব্যবহার করি। আমরা কেন যানবাহন ব্যবহার করি? এক স্থান থেকে অন্য স্থানে যেতে এবং পণ্য পরিবহনের জন্য যানবাহন ব্যবহার করি। এখন দেখো আমাদের অল্প কথায় উত্তর দাও শেষ। এখন আমরা বড় প্রশ্ন করব। প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্ন 1 আছে কিভাবে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়? কিভাবে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়? প্রকৃতি সৃষ্ট বিভিন্ন উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়। কিভাবে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়? প্রকৃতি সৃষ্ট বিভিন্ন উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়। পরিবেশের যে উপাদানগুলো মানুষের তৈরি নয় সেগুলোকে প্রাকৃতিক পরিবেশ বলে। পরিবেশের যে উপাদানগুলো মানুষ তৈরি করেনি, যেগুলো মানুষের তৈরি নয়, সেগুলোই কি প্রাকৃতিক পরিবেশ। সেগুলো দিয়েই প্রাকৃতিক পরিবেশ বলে। আমরা যেখানে বাস করি তার চারপাশে রয়েছে নানা ধরনের গাছপালা, ফুল, ফল, লতা, পাতা। এছাড়া আমরা প্রকৃতিতে পশু পাখি, মাছ ও বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাই। এগুলো সবই আমাদের প্রকৃতির উপাদান। এসব নিয়েই প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে। প্রাকৃতিক পরিবেশ কিভাবে গড়ে ওঠে? আমাদের চারপাশে আছে গাছপালা, নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত, গাছে ফুল, ফল, পরে লতা, পাতা, পশু পাখি, মাছ, এই সব কিছু নিয়ে কি আমাদের প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে। 2 নম্বর প্রশ্নে আছে আমাদের সামাজিক পরিবেশে বিদ্যালয়ের গুরুত্ব কি? আমাদের সামাজিক পরিবেশে বিদ্যালয়ের গুরুত্ব কি? আমাদের সামাজিক পরিবেশে বিদ্যালয়ের অনেক গুরুত্ব। বিদ্যালয়ে আমরা লেখাপড়া করি, শিক্ষিত হই। বিদ্যালয়ে আমরা খেলাধুলায় অংশগ্রহণ করি। তারপরে আমরা কি খেলাধুলা অংশগ্রহণ করে সুস্থ থাকি, সুন্দর থাকি, শৃঙ্খলা শিখি। তাছাড়া বিদ্যালয়ে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে আমরা সবার সাথে মিলেমিশে চলতে শিখি। এভাবে সামাজিক পরিবেশে বিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিদ্যালয় কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? বিদ্যালয়ে কি আমরা পড়ালেখা শিখি, নিয়ম কানুন শিখি, আদব কায়দা শিখি, শৃঙ্খলা শিখি, নিয়মের মধ্যে চলতে শিখি। এই চলার মাধ্যমে কি আমরা জীবনে চলতে শিখি। এভাবে সামাজিক পরিবেশে বিদ্যালয়ের গুরুত্ব অনেক। আজকে আমরা কি এই অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো পড়লাম এবং এগুলো থেকে আমরা কি পরীক্ষায় প্রশ্ন লিখব এবং এছাড়াও আমরা আরও কিছু অধ্যায় ভিত্তিক প্রশ্ন করব। এগুলো আমরা আগামী ক্লাসে পড়ব। আজকের পর আমাদের এই পর্যন্ত। সবাই SW গুলো ভালো করে শিখবে এবং খাতায় লিখবে। খাতাটা স্কুলে এনে জমা দিয়ে যাবে। আজ তোমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।